আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পরিচ্ছেদ আমাদের ভাষা ও বাংলা ভাষা। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এক বা একাধিক ধ্বনির সমষ্টিতে কি তৈরি হয়? শব্দ তৈরি হয়। শব্দের গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। তাহলে শব্দ তৈরি হয় এক বা একাধিক ধ্বনি নিয়ে, আর বাক্য তৈরি হয় এক বা একাধিক শব্দ নিয়ে। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে। তাহলে ভাষা কাকে বলে? মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে ভাষা বলে। ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে। অর্থাৎ দৃষ্টিশক্তিহীনদের, অর্থাৎ যারা চোখে দেখে না, তাদের জন্য কোন পদ্ধতি রয়েছে? ব্রেইল পদ্ধতি। আবার বাকশক্তিহীনদের, অর্থাৎ যারা কথা বলতে পারে না, তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ইশারা ভাষা। তাহলে এটা দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যারা চোখে দেখতে পারে না বা দৃষ্টিশক্তিহীন, তাদের জন্য রয়েছে ব্রেইল পদ্ধতি, আর যারা কথা বলতে পারে না, তাদের জন্য রয়েছে ইশারা ভাষা। তবে সাধারণভাবে ভাষা বলতে লিখিত ভাষা বোঝায় না, ইশারা ভাষায়ও না, মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভাষার প্রধান রূপ কি? মুখে উচ্চারিত রূপই ভাষার প্রধান রূপ। এরপরে বলছে জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা এভাবে আলাদা ভাষা হিসাবে বিদ্যমান আছে। বর্তমানে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। এখানে আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই, শুধু বলা আছে বর্তমানে যে পৃথিবীতে যেগুলো প্রধান ভাষা, সেগুলোর বেশ কিছু নাম দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বাংলা ভাষা। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে, তার নাম বাংলা ভাষা। অর্থাৎ আমরা বাঙালি, আমাদের যে মনের ভাব প্রকাশ করি এই যে মাধ্যম দিয়ে, যে ভাষা দিয়ে, সেটাই হলো বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা ভাষায় কত কোটি লোক কথা বলে? প্রায় 30 কোটি লোক কথা বলে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি। 30 কোটির ভিতর বাংলাদেশে কয় কোটি? 16 কোটি। ভারতের পশ্চিমবঙ্গে, অর্থাৎ কলকাতার এই সকল অঞ্চল নিয়ে কথা বলে 10 কোটি লোক। তাহলে বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি। তাহলে কয় কোটি হলো? 26 কোটি। আমরা জানি মোট কথা বলে কয় কোটি? 30 কোটি। এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অর্থাৎ ভারতের অন্যান্য যে রাজ্যগুলো আছে, এই যে 1, 2, 3, 4, 5টায় 5টা রাজ্যে কথা বলে বাঙালি বাংলা ভাষায় কথা বলে। 5টা রাজ্যে বাংলা ভাষায় কথা বলে আরও 3 কোটি লোক। তাহলে 16 আর 10, 26 আর 3, 29 কোটি লোক। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় 1 কোটি বাংলাভাষী মানুষ আছে, অর্থাৎ 29 আর 1, 30। তাহলে আমরা দেখলাম বাংলা ভাষায় মোট কথা বলে 30 কোটি লোক, বাংলাদেশে আছে 16 কোটি লোক, ভারতে আছে 10 কোটি লোক। ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এই 5টা রাজ্যে আছে আরও 3 কোটি লোক, এবং পৃথিবীর অন্যান্য যত দেশ আছে সকল দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও 1 কোটি বাংলাভাষী লোক। সুতরাং মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। তাহলে মাতৃভাষা, মাতৃভাষায় কথা বলে, এটা পৃথিবীর 6ষ্ঠতম ভাষা হলো বাংলা। এর আগে আরও 5টা ভাষা আছে, ঠিক আছে। অর্থাৎ মাতৃভাষায় যে পরিমাণ লোক কথা বলে, এই জনসংখ্যার দিক থেকে আমাদের বাংলার অবস্থান 6ষ্ঠ। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। তাহলে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি? বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা। এবার একটু লক্ষ্য করি, বলছে পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়। তাহলে এটা প্রত্যেকটা হলে এক একটা ভাষা পরিবারের নাম। এগুলো কি এক একটা পরিবারের নাম। ইন্দো ইউরোপীয় একটা পরিবার, যেমন আমরা বলি মণ্ডল গোষ্ঠী,
তারপরে তোমার খা গোষ্ঠী, তারপরে তোমার বলে চৌধুরী গোষ্ঠী। অনুরূপভাবে এগুলো একটা ভাষার পরিবারের নাম। ইন্দ্র ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, প্রত্যেকটা এক একটা পরিবারের নাম প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। তাহলে উপরে যতগুলো ভাষা আছে এই সবগুলো ভাষাও ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। সেই ক্ষেত্রে আমাদের বাংলাটা হলো ইন্দো ইউরোপীয় পরিবারের সদস্য। আশা করি বুঝতে পারছি। তাহলে প্রশ্ন আসতে পারে বাংলা কোন ভাষা পরিবারের সদস্য? তাহলে বাংলা হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া এবং ওড়িয়া, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কি? অহমিয়া এবং ওড়িয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃত, দেখো বলছে ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তাহলে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কার সাথে? ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে। তাহলে আমরা জানি এ পর্যন্ত ইন্ডিয়া সরকার অর্থাৎ ভারত সরকার ধ্রুপদী ভাষা বলে 11টিকে ভাষাকে স্বীকৃতি দিয়েছে। তার ভিতরে বলছে সংস্কৃত এবং পালি। ঠিক আছে, আমরা এখানে ধ্রুপদী ভাষা পেলাম দুইটা, একটা হলো সংস্কৃত, একটা হলো পালি। দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। আমরা জানি আমাদের বাংলা ভাষার পরিবার কোন পরিবারের? ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে। বলছে এটা বহু বিবর্তন, আস্তে আস্তে কি হয়েছে? বাংলা ভাষায় পরিণত হয়েছে। ঠিক আছে, এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো দেখি। প্রথমত ভাষা ছিল ইন্দো ইউরোপীয়, একদম ইন্দো ইউরোপীয়। তারপরে হয়েছে কি ইন্দো ইরানীয়, ইন্দো ইউরোপীয় এটা কিন্তু ভাষা পরিবার, এটা কিন্তু ইন্দো ইরানীয়, এটা কিন্তু কোনো ভাষা পরিবার না। ঠিক আছে, এটা কোনো ভাষা পরিবার না। দেখো, এই যে আমরা এখানে কিছু ভাষা পরিবার পড়েছি, এখানে কি কোথাও ইন্দো ইরানীয় আছে? কোথাও ইন্দো ইরানীয় নেই। তাহলে এইটা ভাষা পরিবার, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। সেখান থেকে বিবর্তন হয়ে কিসে এসে? ইন্দো ইরানীয়তে এসেছে। ইন্দো ইরানীয় থেকে আমরা আবার ভারতীয় আর্যে এসেছি। ভারতীয় আর্য থেকে আবার বিবর্তন হয়ে কোথায় এসেছে? প্রাকৃত থেকে এসেছে। এবং সর্বশেষ প্রাকৃত থেকে কোথায় এসেছে? বাংলা ভাষাটা এসেছে। তাহলে দেখেছো বাংলা ভাষা কতটা পথ অতিক্রম করেছে। প্রথমে ইন্দো ইউরোপীয় ছিল, পরে ইন্দো ইরানীয় হয়েছে, পরে বিবর্তনে আবার ভারতীয় আর্য হয়েছে, ভারতীয় আর্য থেকে প্রাকৃত হয়েছে, প্রাকৃত থেকে বাংলা হয়েছে। বলছে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে আনুমানিক 1000 বছর পূর্ব, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে, এই যে প্রাকৃত এটা হলো পূর্ব ভারতীয় প্রাকৃত। তাহলে আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ। একটু নিচে আসি, দেখো বলছে বাংলা ভাষায় রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র্য। 1000 বছর আগের ভাষা, 500 বছর আগের ভাষা, এমনকি 19 শতকের প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা আলাদা। এটা স্বাভাবিক, আমরা জানি ভাষা পরিবর্তনশীল। ঠিক আছে, আমাদের 100 বছর আগে যে ভাষা ছিল এখন সেই ভাষা নেই। আবার আমরা এখন যে ভাষা ব্যবহার করছি হয়তো বা 500 বছর পরে এই ভাষা নাও থাকতে পারে। বলছে ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটা আমরা ঝিনাইদহের মানুষ যেভাবে কথা বলি, আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার মানুষ কিন্তু সেভাবে কথা বলে না, তারা আবার তাদের মতো করে কথা বলে। রাজশাহী, নাটোর, বগুড়া ওরা কিন্তু ওদের মতো কথা বলে। আবার আমরা যদি চলে যাই মনে করো সিলেট, নোয়াখালী, তাহলে তো মনে হবে আমরা বাংলাদেশের বাইরে চলে এসেছি, অর্থাৎ মনে হবে এটা বাংলা ভাষাই না, কিন্তু ওটাও বাংলা ভাষা।
কিন্তু ওটা অঞ্চল ভেদে আলাদা। এই অঞ্চল ভেদে আলাদা ভাষা হলে সেটাকে বলে আঞ্চলিক ভাষা। তাহলে কি বলছে, ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানান বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। এই উপভাষার আরেকটা নাম আছে, একটা নাম হলো আঞ্চলিক ভাষা। আরেকটা নাম কি? আঞ্চলিক ভাষা। মনে রাখবা, উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। অর্থাৎ অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটাই হলো আঞ্চলিক ভাষা। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো কি বলছে, বলছে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, এই লিপির নাম হলো বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপি আছে, সেই লিপির নাম কি? বাংলা লিপি। বলছে বাংলা লিপিতে মোট মূল বর্ণের সংখ্যা 50টি। আমরা জানি মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। স্বরবর্ণ কয়টি? 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। বলছে প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাহলে ব্রাহ্মী লিপির জন্ম হয় ভারত উপমহাদেশে কত বছর আগে? প্রায় 2500 বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। কি লিপি নামে? কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বাংলা যে লিপিটা পেয়েছি এই লিপিটা হলো কুটিল লিপির বিবর্তিত রূপ। তাই একটু ভালো করে খেয়াল করো, বাংলা ভাষা আমাদের যে বাংলা লিপি, এই লিপিটা এসেছে কোথা থেকে? প্রথমত একটা লিপি ছিল ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপি আস্তে আস্তে বিবর্তিত হয়ে আবার কুটিল লিপি নাম ধারণ করে। এই কুটিল লিপি থেকে বিবর্তিত হয়ে আমাদের বাংলা লিপি এসেছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই যে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী থেকে এসেছে কুটিল, আবার কুটিল থেকে এসেছে বাংলা। ঠিক আছে, বলছে অহমিয়া, বড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। তাহলে অহমিয়া ভাষা, বড়ো ভাষা, মণিপুরি ভাষা এগুলোও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখিতে এক সময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। অর্থাৎ সংস্কৃত এবং মৈথিলি ভাষা একটা সময় বাংলা লিপিতেও লেখা হতো। বাংলাদেশের জীবনযাত্রায় প্রায় সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। যেমন আমরা বই পড়ছি, বইটি কোন ভাষায় লেখা রয়েছে? বাংলা ভাষায় রয়েছে। বাংলাদেশের সর্বক্ষেত্রেই বাংলা ভাষা ব্যবহার করা হয়। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, তাহলে কোথায়? ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা। তাহলে ভারতের কোন দুটি রাজ্যের দাপ্তরিক ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যেগুলো আমাদের হাইলাইটার করে দেওয়া আছে এগুলো পড়তে হবে, এগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ ট্রিক সলভ করি, যেগুলো আমাদের বইয়ে দেওয়া আছে। দেখো বলছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বলছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? আমরা দেখো এই পরিচ্ছেদে আমরা যে আলোচনা করেছি সেটার সাথে কিন্তু এটা মেলছে না, এটা কিন্তু আমরা কোথাও পাই। দেখো এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে ধ্বনি এবং বর্ণ কি। ধ্বনি কি? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রতিটি আওয়াজকেই ধ্বনি বলে, আর এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ বলে। দেখো আমি বললাম খটা কিন্তু আমি লিখিনি, তবে আমার যে বাকযন্ত্র, এই বাকযন্ত্রের সাহায্যে আমি একটা উচ্চারণ করেছি, তোমরা কিন্তু শুনতে পেয়েছো খ। এটাকে আমি লিখেছি, এটা কি দেখা যাচ্ছে? এখনো কিন্তু দেখা যাচ্ছে না। এবার দেখো আমি এই খটা এখানে লিখে দিলাম, এবার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ না? খ, এটা দেখতে পাচ্ছ? অবশ্যই দেখতে পাচ্ছ। কিন্তু এইখানে একটু আগেই যে আমি খ বলেছিলাম সেটা কি দেখা গেছিল? না। অর্থাৎ ধ্বনিটাকে কিন্তু দেখা যায় না, ধ্বনিটা শুধুমাত্র শোনা যায়। আর বর্ণটাকে কি করা যায়? দেখা যায়। ধ্বনি এবং বর্ণ কিন্তু একই, অর্থাৎ একটাকে দেখা যায়, একটাকে দেখা যায় না। তাহলে বলো তো দেখা কাজটা আমরা কিসের সাহায্যে করলাম? দেখা কাজটা আমরা চোখের সাহায্যে করলাম। দেখা কাজটা কিসের সাহায্যে করলাম? চোখের সাহায্যে করলাম। এবার আসো প্রশ্নে, বলছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? তাহলে কি হবে? চোখ হবে, কারণ বর্ণটা দেখা যায়। তাহলে এটা হবে চোখ।
আশা করি বুঝতে পেরেছো। বলছে ব্রেইল পদ্ধতি ব্যবহার করে কারা, এটা অনেকবার বলেছি যখন পড়িয়েছি একটু আগেই, একটু পেজটা উল্টিয়ে দেখো, বারংবার বলেছিলাম। আমাদের হাইলাইটার দিয়ে দেখবা হাইলাইট করা আছে। এটা হলো দৃষ্টিশক্তিহীনরা, অর্থাৎ যারা চোখে দেখে না, যারা চোখে দেখে না তারা ব্রেইল পদ্ধতি হাতের এইভাবে হাত দিয়ে তারা বুঝতে পারে, তাহলে এটা হবে দৃষ্টিশক্তিহীনরা। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বরে বলছে বাংলা ভাষায় কথা বলে কত কোটি লোক, 30 কোটি লোক। আমরা কি জানি বাংলাদেশে 16 কোটি, পশ্চিমবঙ্গে 10 কোটি, আর ভারতের অন্যান্য যে 5টা রাজ্য আছে সেইখানে 3 কোটি, এবং পুরো পৃথিবীতে 1 কোটি, অর্থাৎ পৃথিবীর অন্যান্য যে দেশগুলো আছে সে দেশে 1 কোটি, মোট 30 কোটি লোক কথা বলে বাংলা ভাষায়। এবার দেখো 4 নম্বর বলছে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম, অর্থাৎ যারা মাতৃভাষায় কথা বলে এই জনসংখ্যার দিক দিয়ে বাংলার অবস্থান কোথায়, এটা বইয়ে আছে 6ষ্ঠ। একটু পেজ উল্টিয়ে যে দেখে আসো, 6ষ্ঠ। আচ্ছা দেখো 5 নম্বরে বলছে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়, নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়। দেখবা সবগুলোই কিন্তু তোমার বইতে আছে, ইন্দ্র ইউরোপীয় আছে, আফ্রিকীয় আছে, দ্রাবিড়ীয় আছে, ইন্দ্র ইরানীয় আছে। এখন তাহলে কোনটা হবে? দেখো আমি কিন্তু বারংবার বলে দিয়েছিলাম, লক্ষ্য করো, বারংবার বলে দিয়েছিলাম পৃথিবীর ভাষাগুলোকে দেখো ইন্দ্র ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করে। এগুলো হলো ভাষা পরিবারের নাম। তাহলে দেখবা এখানে ইন্দ্রোপীয়রও আছে, আফ্রিকীয় আছে, দ্রাবিড়ীয় আছে। এটা কি হবে? ইন্দ্র ইরানীয়, এটা হবে ইন্দ্র ইরানীয়। আচ্ছা বলছে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃত। আমরা আগেই বলেছি এই পর্যন্ত ইন্ডিয়া সরকার অর্থাৎ ভারত সরকার মোট 11টা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে। তার ভিতরে আমাদের বইয়ে আছে সংস্কৃত ও পালি, সংস্কৃত ও পালি। তাহলে আগে দেখবার দাগিয়ে দিয়েছি 2টা ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয়েছে এখানে, একটা হলো সংস্কৃত আর একটা হলো পালি। বলছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত, পূর্ব ভারতীয় প্রাকৃত, খুবই গুরুত্বপূর্ণ, দেখবার দাগিয়ে দিয়েছি। আর একবার দেখে আসো উল্টো পেজে, অর্থাৎ গত পেজে একবার দেখে আসো। বলছে বাংলা ভাষায় প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায়? দেখো চর্যাপদে, এটাও দাগিয়ে দিয়েছি। কোথায়? চর্যাপদে। আশা করি বুঝতে পেরেছো। এক পেজ উল্টিয়ে যে দেখে আসো। 9 নম্বর দেখো বলছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটা? এখন একটু খেয়াল করো, এখানে ব্রাহ্মী লিপিও আছে, বাংলা লিপিও আছে, কুটিল লিপি আছে। আমরা বইতে মণিপুরা লিপি নামে কোনোটা পড়িনি, এটা নিয়ে আলোচনা হবে না। তাহলে আমাদের বই প্রথমেই দেখো বলছে বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে, আর এই লিপির নাম কি? বাংলা লিপি। তাহলে বাংলা ভাষার যে নিজস্ব লিপি আছে সে লিপির নাম কি? বাংলা লিপি। তাহলে একটু খেয়াল করো, বলছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? তাহলে কোনটা হবে? বাংলা লিপি। এবার দেখো 10 নম্বর কি বলছে? 10 নম্বর বলছে ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা? আমরা জানি ভারতের 2টি প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা, একটা হলো পশ্চিমবঙ্গ আর একটা হলো ত্রিপুরা। তাহলে এখানে ত্রিপুরা আছে, তাহলে কোনটা হবে? ত্রিপুরা হবে। আশা করি বুঝতে পেরেছো। তুমি হয়তোবা মনে করতে পারো এখন তো বোঝানোর কিছুই নাই, তাহলে এতক্ষণ ধরে পড়ানোর কি আছে, শুধু দাগায় দিলেই তো হতো। তবে আমি জানি তুমি যদি ভিডিওটি দেখে থাকো তাহলে আমি যেভাবে পড়েছি তুমিও আমার সাথে পড়েছো, সুতরাং তোমার একবার পড়া হয়ে গেছে। আর এই মুডটা যদি একবার পড়া হয়ে যায় তাহলে তোমার 60 থেকে 70% কাভার হয়ে যাবে। সুতরাং এখানে তেমন বোঝানোর খুব একটা বেশি ছিল না, যার কারণে তোমাদের হয়তোবা তেমন কিছু বোঝাতে পারিনি আমার ক্ষুদ্র মেধা দিয়ে। আশা করি পরবর্তীতে তোমরা যেগুলো বোঝানোর আছে এগুলো থেকে তোমরা ভালো কিছু পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।